নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরো একবার স্বাগত। আজ 28শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আপনাদের সঙ্গে আবার আমরা মুখোমুখি হয়েছি। কারণ আমরা জানি যে সামনেই যার দামামা বেজে গেছে সেই দিল্লি চলো 2024। আর দিল্লি চলো 2024 নিয়ে আমরা সংকেত মিডিয়ার কলকাতা স্টুডিওতে বসে বিভিন্ন দিন বিভিন্ন জনকে আপনাদের সামনে হাজির করছি, তাদের সঙ্গে কথাবার্তা, একেবারে খোলামেলা আলাপ আলোচনা, গল্প, আড্ডা, কখনো খুব কনফিডেন্স, কখনো বিস্ফোরণ, বিভিন্ন রকম ঘটনাক্রম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এমন একজনকে এই প্রেক্ষিতে এনেছি, দিল্লি চলো 2024 নিয়ে এমন একজন এসেছেন, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতিটা করে এসছেন। শুধু রাজনীতি দীর্ঘদিন ধরে করেছেন এরকমটা নয়, তিনি একেবারে প্রশাসনের সঙ্গে যুক্ত। মানে শুধু দলের অভ্যন্তরে আছেন এরকম নয়, দলের যেমন পদাধিকারী তেমনি প্রশাসনের সাথেও যুক্ত হয়ে রয়েছেন সেই 2008 থেকে। হ্যাঁ, এমন একজন সঙ্গে রয়েছেন যিনি তৃণমূল কংগ্রেসের। আর 2008 মানে সিপিএম এর জামানা, বামফ্রন্টের 34 বছরের সেই যে জগদ্দল পাথরটা ছিল, সেই পাথরের মধ্যেই তারা লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মুখে নিয়ে আসার জন্য। এবং তারা বলেন যে তারা পশ্চিমবঙ্গবাসীকে 2011-র পরে সাধারণ মানুষকে অক্সিজেন দিয়েছেন, কারণ পশ্চিমবঙ্গবাসী বামফ্রন্টের জামানায় একটা সময় নামনিশ্বাস উঠে গেছিল, এটা তারা বিশ্বাস করেন। যেসব মানুষেরা, যেসব রাজনীতিবিদেরা লড়াই করে 2011-য় তৃণমূল কংগ্রেসকে একেবারে সামনের সারিতে আনতে পেরেছেন, তাদের মধ্যে ইনিও একজন। কারণ তিনি 2008 থেকে জেলা পরিষদে রয়েছেন। দক্ষিণ 24 পরগনা জেলা, তার যে জেলা পরিষদ, সেটা 2008-এ প্রথম সিপিএর হাত থেকে ছিনিয়ে আনতে পেরেছিল তৃণমূল কংগ্রেস, বা দখল করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। আর সেই 2008-এর জেলা পরিষদের বন বিভাগের যে কর্মাধ্যক্ষ, তিনি এবং তার সহকর্মীরা, সহযোগীরা মিলিতভাবে অন্তত দক্ষিণ 24 পরগনা থেকে তৃণমূলকে, সিপিএমকে উৎখাত করতে পেরেছিল 2011-এ, যেরকম জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বামফ্রন্টকে উৎখাত করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক চড়াই উতরাই হয়েছে। 2009-এ প্রথমবার তৃণমূল কংগ্রেস সিপিএমকে টক্কর বা বামফ্রন্টকে টক্কর দিয়েছিল লোকসভায়। তারপর থেকে তৃণমূল কংগ্রেসের সোনার বাংলা তৈরি করার একটা প্রচেষ্টা শুরু হয়েছিল বলেই তারা মনে করেন। এরকম একজন, তিনি 2008 থেকে দক্ষিণ 24 পরগনাটা একেবারে হাতের তালুর মতন চেনেন, কারণ সেই সময় থেকে তিনি জেলা পরিষদে প্রত্যেকবার দাঁড়াচ্ছেন এবং জিতছেন। এরকম একজন মানুষের সাথে আমরা কথা বলবো, কারণ মথুরাপুর লোকসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনার যে লোকসভাগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্র, এবং সেই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন তাকে জেতানোর অন্যতম দায়িত্ব এনার কাঁধেও। যে প্রার্থী হয়েছেন তাকে জেতানোর জন্য কেন এনার কাঁধেও? কারণ সেই প্রার্থী এবার কিন্তু নতুন। আমরা জানি যে দক্ষিণ 24 পরগনার এই মথুরাপুর লোকসভায় দীর্ঘদিন ধরে সিএম জাটুয়া বা চৌধুরী মোহন জাটুয়া সব দীর্ঘদিন ধরে লোকসভার অন্দরে ছিলেন, কিন্তু বয়সজনিত কারণে তিনি অনেকদিন আগেই জানিয়েছিলেন এবার তিনি প্রার্থী হতে চান না। তার পরিবর্তে এবারে অন্য প্রার্থী হয়েছেন, নতুন প্রার্থী। যিনি প্রার্থী হয়েছেন এবার, তিনিও ঘটনাক্রমে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের শুধু মেম্বার না, তিনি কর্মাধ্যক্ষ। তার সাথে একই হাউসে কাজ করার অভিজ্ঞতা এমন একজনের রয়েছে, এরকম একজনকে এনেছি। মানে শেষ 7-8 মাসে, আগস্টে গঠন হয়েছে, আগস্টে 14 তারিখে গঠন হয়েছিল আমরা জানি। তারপর থেকে
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং তারপরে এই মার্চ, এই কটা দিন একসঙ্গে কাজ করেছেন। সেই প্রার্থী সম্পর্কে একটা সম্যক ধারণা খুব ভালো করে এক হাউসে থাকার ফলে জানা আছে এরকম একজন মানুষ মুজিবুর রহমান মোল্লা, এই মুহূর্তে জেলা পরিষদের অধ্যক্ষ বা স্পিকার। আমরা জানি পশ্চিমবঙ্গ বা লোকসভা মানে বিধানসভা বা লোকসভায় স্পিকার একটা অসীম গুরুত্ব থাকে বা অধ্যক্ষের একটা অসীম গুরুত্ব থাকে। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে যিনি অধ্যক্ষ বা স্পিকার আছেন মুজিবুর রহমান মোল্লা, তার সঙ্গে কথা বলবো। মুজিবুর দা, সংকেত মিডিয়া আপনাকে স্বাগত। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বিভিন্ন চড়াই উতরাই দেখেছেন, ঘাত প্রতিঘাত দেখেছেন। 2024 এই যে লোকসভা, কি মনে হয় যে এবারে একদম সরাসরি তৃণমূলের অবস্থান ঠিক কোন জায়গায় গোটা পশ্চিমবঙ্গে এবং আপনার দক্ষিণ চব্বিশ পরগনা এবং আপনার মথুরাপুর, কি বলবেন? দেখুন, এবারে 2024-এ যে লোকসভা ভোট শুরু হয়েছে তাতে করে সারা বাংলাতে প্রতিপক্ষ যে আমাদের বিজেপি আছে, আগের বারে ওনারা 18টা সিট পেয়েছিলেন। সেই সিট কমতে 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 আজকে সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নবজোয়ার থেকে শুরু করে এবং দলকে যেভাবে একটা করে সংগঠন এক জায়গায় দাঁড় করিয়ে এবারে লোকসভা ভোটে লড়াই শুরু হয়েছে, তাতে করে বিজেপি যে 18টা সিট পেয়েছিল, আমার ব্যক্তিগত ধারণা যে সে আজকে 1/3 গিয়ে দাঁড়িয়ে যাবে। 3-6-18 মানে 6-7খানা 3-6-18। তার মানে আমার ব্যক্তিগত ধারণা এবারে ম্যাক্সিমাম যদি বিজেপি সিট পায় 6 থেকে 7খানা বেশি বিজেপি সিট পাবে না। মানে বাকি সিটগুলো কি তৃণমূল পাবে না? 100% কংগ্রেস বা সিপিএম? না, কংগ্রেস সিপিএম তো সাইনবোর্ড হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে। লোকসভাতে তো কংগ্রেস সিপিএম সাইনবোর্ড হয়ে গেছে। মানুষের কংগ্রেস সিপিএমের প্রতি কারোর উপর আস্থা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে দেখে সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমাদের যদি জেলার কথা বলেন, দক্ষিণ চব্বিশ পরগনা 4খানা সিট, 4টে সিটে প্রত্যেকবারেই আমরা 4টে সিটকে জয়ী করে আসছি। এবারও 4খানা সিটেই আমাদের প্রার্থী জিতবে। আপনি একটু আগে বললেন যে কংগ্রেস এবং সিপিএম সাইনবোর্ড হয়ে গেছে। কংগ্রেস গতবার সিট পেয়েছিল 2টো, মালদা এবং বহরমপুর। কি মনে হয় মালদা বা বহরমপুরও এবার কংগ্রেস খাতা খুলতে পারবে না? দেখুন, কি করে খাতা খুলবে। তারপরে আপনার বিধানসভা ভোট হয়েছে 2021-এ, সেখানে কংগ্রেস এবং বামফ্রন্টের 1খানা প্রতিনিধি বিধানসভায় তারা পাঠাতে পারে না। তার মানে বোঝাই যাচ্ছে যত দিন যাচ্ছে কংগ্রেস আর সিপিএম এর যতটুকু ভোট ছিল ততটুকু ভোটও প্রমাণ করে দিয়েছে 2021-এ যে তাদের একটাও বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারে না। মানেই তাদের ভোটের পার্সেন্টেজ যেভাবে কমেছে, তৃণমূলের পার্সেন্টেজটা ততভাবে বেড়েছে। সেই কারণেই পরিসংখ্য বলছে যে এবারে লোকসভাতে কংগ্রেসের 2খানা সিট ছিল সেটাও পাবে এবং বিজেপির যে 18খানা সিট ছিল সেইটাও কমতে কমতে 6 থেকে 7টায় দাঁড়াবে। আমাদের জেলাতে যে 4টে সিট ছিল, 4টে সিটই অনেক বেশি বেশি ভোটে আমাদের এখানে প্রার্থী জয়ী করবে। তারপর আমাদের সকলের প্রিয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাউনা লোকসভা আবার ক্যান্ডিডেট হয়েছেন। উনি তো ব্যাপক মার্জিনে জিতবেন। আজও পর্যন্ত আপনারা দেখছেন যে বিজেপি বা কংগ্রেস বা আইএসএফ যারা বাইরে থেকে এত বড় বড় কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা এখনো প্রার্থী ঘোষণা করার তাদের সাহস হয়নি। আমার যে লোকসভা আছে, যে লোকসভার ভোটার আমি, সেটা হচ্ছে মথুরাপুর লোকসভা। আমাদের লোকসভায় যে লিড ছিল চৌধুরী মোহন যাদব সাহেব, যে লিডে উনি জয়ী হয়েছিলেন, সম্ভবত 2,12,000-এর মতো ভোট পেয়ে উনি জয়ী হয়েছিলেন। আমাদের এবারে যিনি প্রার্থী হয়েছেন যুবক ছেলে, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত আছে, আমাদের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার। এবারে জেলা পরিষদ দাঁড়িয়ে ব্যাপক ভোটে সে মানুষের সমর্থন নিয়ে খাদ্যের কর্মাধ্যক্ষ হয়েছিলেন। আমারই কলিগ, আমি যতটুকু অল্প দিনে দেখেছি যে কাজের ছেলে এবং খুব কাজকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। সারা জেলা সারা লোকসভা জুড়ে বাপি যেভাবে বিগত দিন থেকে আজ পর্যন্ত পরিশ্রম করে আসছে,
প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা প্রোগ্রামে বাপির উপস্থিত ছিল, আগাগোড়াই তখনও ছিল, এখনো আছে। এবং যে উদ্যম নিয়ে বাপি নেমেছে, আর আমাদের যে 7খানা যে বিধানসভা আছে, এই 7খানা বিধানসভাতে লিডটা আর অনেক বেশি বাড়বে। আমার ব্যক্তিগত মতামত, বাপি হালদার মিনিমাম 3 লক্ষ ভোটে মথুরাপুর লোকসভা থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে বাপি হালদার জয়ী হবে। আপনি এই কথাটা বললেন, আমি একটা অন্য কথা বলি। বাপি হালদার বা মথুরাপুর লোকসভা এটা নিয়ে একটু পরে আসছি, তার আগে একটা অন্য কথা বলি। আপনি বলেন 6টার আশেপাশে সিট বিজেপি পাবে, কংগ্রেস সিপিএম খাতা খুলতে পারবে না, বাকি সিটগুলো তৃণমূল পাবে। আপনি একদিকে এটা বলছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি টিভি খুললেই প্রত্যেকদিন বিভিন্ন রকম ঘটনাক্রম, বিচারপতিরা বিভিন্ন রকম কথা বলছেন তৃণমূলের বিপক্ষে, যদিও সেই সব বিচারপতির কেউ কেউ আবার কোনো দলে নামও লিখিয়ে ফেলছেন, প্রার্থীও হচ্ছেন। আমি সেটাতে পরে আসছি, কিন্তু এটাও ঘটনা যে বিচারপতিরা কিছু না কিছু বলছেন, ইডি সিবিআই রেগুলার হচ্ছে, এবং তার বাইরেও আজকে সন্দেশখালী, কালকে এখানে, কালকে ওখানে বিভিন্ন রকম ঘটনাক্রম তৈরি হচ্ছে। আপনি নিজে পৈতৃকভাবে ব্যবসা করেন, আপনার ব্যবসাটা বাবা কাকা জেঠাদের আমল থেকে ছিল, হয়তো দল করতে মানে উপার্জন করতে গিয়ে হয়তো আপনাকে দল করতে হয় না, কিন্তু আমরা এরকমও দেখছি যে বিভিন্ন জায়গায় খবরের কাগজে, টেলিভিশনের পর্দা খুলেই উঠে আসছে যে অর্থ উপার্জনের একটা সহজ পন্থা অনেকেই তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে এবং রাজনীতির নামে ব্যবসা করছে। এই যদি চলে তাহলে সাধারণ মানুষ কিভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? আপনি হয়তো এক্ষুনি বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রকল্প করেছে, উন্নয়ন করেছে, উন্নয়ন যে করেছে সেটা 100% সঠিক, এটাকে কেউ কাটতে পারবে না। কিন্তু এই ঘটনাগুলো যদি ঘটে, বিক্ষিপ্তভাবে 1 জন 2 জন 3 জন যদি বিভিন্ন জায়গায় কিছু করেন, হয়তো আপনাকে করতে হয় না, আপনার পৈতৃক সম্পত্তি আছে, আপনার পৈতৃক ব্যবসা আছে, কিন্তু যাদের কিছু ছিল না, দল করতে শুরু করেছে এবং ফুলে ভেবে লাল হয়ে গেছে। না, দল সব দিকটাই লক্ষ্য রাখছে, লক্ষ্য রাখছে না তা না। আমাকেও যেমন লক্ষ্য রাখছে, যারা তৃণমূল দলের পরিবার, যারা ভালো ভালো জায়গায় আছে, যারা পোস্ট হোল্ড করছে, প্রত্যেকের উপরেই দলের নজর আছে। একটা জিনিস আপনি বলুন, কেন্দ্র সরকার সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে নেতা নেত্রীদের বাড়ি বাড়ি যে সিবিআই ইডি দিয়ে প্রত্যেকটা পাড়াতে যে বদনাম করার চেষ্টা করছে, এটা তো সত্য। আজকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের আরো যারা নেতারা, যারা আমাদের মন্ত্রী ছিলেন, যারা কাউন্সিলর আছেন, যারা বিধায়ক আছেন, এখনো পর্যন্ত ইডি সিবিআই একটা প্রমাণ করতে পারলো না। হয়তো অ্যারেস্ট করেছে, হ্যারাসমেন্ট করাবার জন্য হয়তো 6 মাস 1 বছর হয়তো জেল খাটাচ্ছে, ভিতরে ঢুকিয়ে রেখেছে। তারপরও বিভিন্ন লোকের বাড়িতে আজকে ইডি সিবিআই সকাল হলেই দরজার কড়ায় নাড়া দিচ্ছে। এইভাবে চক্রান্ত করে তৃণমূলকে বদনাম করাবার চেষ্টা করছে। লোকসভা ভোট সাধারণ মানুষকে বোঝাতে চাইছে যে তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত, তৃণমূলের নেতারা মানেই করে খাওয়ার জন্য তৃণমূল দলটা করে। এটা কিন্তু তাই নয়। সাধারণ মানুষ বুঝেছে যে তৃণমূলের নেতারা আছে বলেই আজকের পাড়ায় রাস্তা হচ্ছে, তৃণমূলের নেতারা আছে বলেই আজকের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন তাদের বাড়ি পৌঁছে দিচ্ছে, তৃণমূলের কর্মীরা আছে বলেই আজকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সরাসরি বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সাধারণ মানুষ যারা ভোটার, যারা খেটে খাওয়া মানুষ, তারা এখনো পর্যন্ত দলের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর আস্থা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা মুখ থেকে বলে সেই কথা মতোই আজকে সাধারণ মানুষ উপকৃত পাচ্ছে এবং বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে। সেই কারণে এত দুর্নাম বদনাম থাকা সত্ত্বেও বিরোধীরা যে চক্রান্ত করছে, এই চক্রান্তে সাধারণ বদনাম আছে, আপনি এটা স্বীকার করছেন? বদনাম করাবার তো কোনো না কোনো দল চক্রান্ত করছে। আমরা কেন স্বীকার করবো? সাধারণ মানুষ তো স্বীকার করতে পারছে না। একটা লোককে ধরে 2 বছর জেলে রেখে দিয়েছে, আজও পর্যন্ত তার প্রমাণ করতে পারলো না যে অরিজিনাল সে চুরি করেছে বা টাকাটা কোনো জায়গা থেকে এসছে বা সে চোর। শুধু ডেটের উপরে ডেট হচ্ছে, ইডি সিবিআইকে দিয়ে হেনস্থা হচ্ছে। সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা তারা আজকে দুর্নীতিগ্রস্ত, তাদের সঙ্গে মানুষ থাকবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, না, ইডি সিবিআই যে আপনার কাছ থেকে কথা কেড়ে নিয়েছে, ইডি সিবিআই যে বিজেপির দলদাস প্রায় হয়ে যাচ্ছে, এজেন্সি দলদাস হচ্ছে, তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিই। সেটা হলো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো আমরা দেখেছিলাম কিছু
2021 থেকে 2024 এই 3 বছরে এডিসিবিআইতে একবার শুভেন্দু অধিকারী বাড়ি গেলেন না। আর নিশ্চয়ই তৃণমূলে যাদের বিরুদ্ধে গেছেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই তারা প্রমাণ করবেন, তদন্ত করবেন, নিশ্চয়ই সেই তদন্ত তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও হবে, সেটা তো আমরা মিডিয়ায় দেখাবো, এটাই তো আমরা ভাবি। সবার জন্য একই নিয়ম হওয়া উচিত, কিন্তু বারে বারে এই কথাটাও তো উঠছে যে ওয়াশিং মেশিনটা বিজেপির কোন ঘরে রয়েছে, যার ফলে বিজেপিতে গেলেই সেই ওয়াশিং মেশিনে একবার ঢুকে পড়লেই তার বাড়িতে আর এডিসিবিআই হানা হয় না, যা হয় শুধু তৃণমূলের বাড়িতে হয়। এটা তো নিশ্চয়ই, এটা নিয়ে তো কোনো ইয়ে হতে পারে এটাই না। তো একটা প্রমাণ। আপনি যেটা বলছেন এটাই তো সত্য কথা। আমাদের দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন, আমরা তো একই কথা বলছি। কেউ কোনো দুর্নীতি করেনি না, আজও পর্যন্ত কি প্রমাণ করতে পেরেছে? হ্যারাসমেন্ট করা ছাড়া আজকে মমতা সে আজ ক্যান্ডিডেট আমাদের দলের, তাকে ইডি সিবিআই দিল্লিতে ডাকছে যাতে সে প্রচার না করতে পারে, বিরোধীদের সুবিধা করে দেওয়ার জন্য। কলকাতা কাউন্সিলরদের ডাকছে, বিভিন্ন এমএলএ এর বাড়ি চলে যাচ্ছে, কোনো নোটিশ ছাড়াই যে কোনো আজকে তৃণমূলের নেতার বাড়ি পৌঁছে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চ্যালেঞ্জ করছে, আজও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করছে। কখনো তার ওয়াইফকে ডাকছে, কখনো তার শালিকাকে ডাকছে, কখনো তাকে দিল্লিতে ডাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে যে যদি আজ আমার নামে যদি কোনো দুর্নীতি যদি প্রমাণ করে থাকে, আজকের প্রমাণ যদি করতে পারে, তার যা বলা তো সে ওপেন বলছে। বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে একমাত্র লড়াই করার ক্ষমতা সারা ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। সেই কারণে সে চোখে চোখ রেখে ওপেন চ্যালেঞ্জ করে কথা বলছে। না, কিন্তু পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে তো টাকা পাওয়া গেছে। পার্থ চ্যাটার্জি বাড়িতে টাকা পাওয়া যায়নি, যার বাড়িতে টাকা গেছে টাকাটা কার আজও পর্যন্ত কোনো প্রমাণ করতে পারলো না। পার্থ চ্যাটার্জি বাড়িতে কোনো টাকা পাওয়া যায়নি। হতে পারে, কিন্তু পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে তো টাকা হ্যাঁ, সে টাকাটা দেখেছি। টাকাটা কার তো বান্ধবী জানে। আদৌ এখনো প্রমাণ হয়নি যে টাকাটা পার্থ চ্যাটার্জি। বিচার চলছে, এগুলো আইনের ব্যাপার, এই নিয়ে আমার কিছু বলার নেই। আইন আইনের পথে চলছে, দলও আমাদের বলেছে আইন আইনের পথে চলবে। যদি কেউ ব্যক্তিগতভাবে অন্যায় করে থাকে, গতকাল চন্দন সিং এর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। দেখুন, সামান্য টাকা যদি 20-30 লাখ টাকা, এটা কোনো ইডিসিবিআইয়ের হস্তক্ষেপ করার কথাই না। এদের যদি লক্ষ্য থাকে কাউকে বদনাম করবো, কাউকে অ্যারেস্ট করবো, এগুলো যারা ব্যবসায়ী লোক, যারা কলকারখানা আছে, যাদের লেবার চালাতে হয়, যাদের মানে রেগুলার যাদের একটা পেমেন্ট করতে হয়, তাদের কাছে 20-25 লাখ টাকা তো থাকতেই পারে। তার যদি অ্যাকাউন্টসের গন্ডগোল থাকে, তার যদি টার্নওভার গন্ডগোল থাকে, নিশ্চয়ই আইন আইনের পথে কাজ করবে। ইডির কাজ করবে, সিবিআই কাজ করবে। কিন্তু একটা জিনিস আমাদের এখানে ঘোর আপত্তি, নির্বাচন এলেই নির্বাচনের মুখে কেন এগুলো হবে? চন্দ্রনাথ সিং তো আজকের মন্ত্রী না, চন্দ্রনাথ সিং 15 বছরের মন্ত্রী হয়ে গেল। সেই চন্দ্রনাথ সিং এর বাড়িতে ইডি কখন গেল? যখন নির্বাচনের ভোট ঘোষণা হয়ে গেল, প্রার্থী ঘোষণা হয়ে গেল। চন্দ্রনাথ সিংকে বদনাম করতে পারলে ওখানে ভাবছে যে বীরভূমে আমরা ভালো রেজাল্ট করবো। কিন্তু এই যে বিজেপির চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা পুরোটাই রং। বীরভূমে আমাদের যে কটা সিট আছে, প্রত্যেকটা সিটই আমাদের বিপুল ভোট আমাদের পার্টি। না, মানে আপনি কি মনে করেন চন্দ্রনাথ সিং এর বাড়িতে ইডি যখন রেড হয়েছে, তাহলে একই সাথে শুভেন্দু অধিকারীর বাড়িতেও তাহলে ইডি রেড? অবশ্যই, এটা তো আমাদের দলের আমাদের প্রতিবাদ। আমাদের প্রত্যেকটা দলের মুখপাত্র বলছে, মুখ্যমন্ত্রী বলছে, আজ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, কেন আজ পর্যন্ত তার বাড়িতে সিবিআই গেল না? মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন বলেছে, তার কতগুলো ট্রলার, তার কতগুলো পেট্রোল পাম্প, তার এত পয়সা কোথা থেকে এলো রাতারাতির মধ্যে? কেন তার বাড়ি আজ পর্যন্ত সিবিআই গেল? যেমন ধরুন তাপস রায়ের বাড়িতে কয়েকদিন আগে ইডি গেছে, তাপস রায় দল পরিবর্তন করেছেন, কি মনে হয় 8-9 দিন তাপস রায়ের বাড়িতে কি আর ইডি যাবে না? যাচ্ছে কি? তারপরে তাপস রায়কে চিঠি দেয়নি, তারপরে তাপস রায়কে ডাকাও হয়নি, তার বাড়িতে ইডি যায়নি, এখনো পর্যন্ত তাকে আর দিল্লিতে রাখ করলো না। এটাই তো তার প্রমাণ। বিজেপি সিবিআই ইডিকে দিয়ে যে তৃণমূলের নেতাদের হেনস্থা করছে, সাধারণ মানুষের কাছে দুর্নাম করার চেষ্টা করছে, এটাই তো তার প্রমাণ। আমরা ফিরে আসি মথুরাপুরে। মথুরাপুরে কি কি উন্নয়ন এখনো হওয়া দরকার, যেটা জাতীয় সাহেব করেননি বা করে যেতে পারেননি? বাপি হালদার, আপনি বললেন উদ্যমী ছিল, আমরা নিজেরাও জানি অত্যন্ত অল্প বয়স, বোধহয় আপনার থেকেও বয়সে কম নবীন হবেন। তো তিনি এলে নিশ্চয়ই তার একটা অন্য উদ্যম হবে। কি কি কাজ বাকি আছে, বা আপনি নিজে আপনার জেলা পরিষদের কলিগও ছিল, তো আপনি তাকে কি কি অ্যাডভাইস করবেন, বা আদৌ করেছেন কিনা, যে যদি তিনি জিতে আসেন, আপনি বলছেন যে 3 লক্ষ ভোটের উপরে জিতে আসবে, এটা জিতে এলে আপনি কি মনে করেন কি কি কাজ প্রাধান্য দেওয়া উচিত? দেখুন, সরকার এতদিন যা কাজ করেছে, আমাদের এমপি ল্যাটের টাকা, বিধায়কের ল্যাটের টাকা, আমাদের জেলা পরিষদের টাকা, এছাড়াও আমাদের পদ্মশ্রী থেকে
বিভিন্ন পিডব্লিউ থেকে বড় বড় রাস্তাঘাট কিছুই করতে বাকি রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেলার এমন কোনো রাস্তাঘাট করেনি, এমন কোনো ব্রিজ ছিল না যেখানে মানে এই রাজ্য সরকারের আমলে পরিবর্তন হয়নি। প্রত্যেকটা আপনি রাস্তা দেখেন, শিরাগড় থেকে আপনি ফলতা চলে যান, আপনি শিরাগড় থেকে উস্তি রোডে চলে যান, আপনি মথুরাপুর থেকে রায়দিঘি চলে যান, প্রত্যেকটা রাস্তা সড়ক যোগাযোগ এত সুন্দর হয়েছে, এত রাস্তা ভালো হয়েছে, উন্নয়ন আমাদের এখানে পিছিয়ে নেই। সিএম জাটোয়া থাকাকালীন সিএম জাটোয়ার চেষ্টাতে আমাদের বকখালি ব্রিজটা হয়েছে, যেটা নামখানার অধিকার এদিক ছিল, পর্যটনরা যেটা বকখালি যেতে অসুবিধা হতো সেই ব্রিজটা তৈরি হয়ে গেছে। একটাই আমাদের এখানে বড় ব্রিজ যেটা দরকার, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বাজেটে অলরেডি উনি ঘোষণা করে দিয়েছেন, লট নাম্বার 8 থেকে সাগরে যাওয়ার জন্য যে বড় ব্রিজটা, সেই ব্রিজটা রাজ্য সরকার করবে, এটা ঘোষণা করে দিয়েছে। সার্বিক বৃহত্তম বড় কাজ আমাদের মথুরাপুর লোকসভাতে বাকি নেই। তাহলে বাপি বাবুর কোনো কাজ কি করার থাকবে না? উনি তাহলে করার থাকবে, যত দিন যাবে কাজের চাহিদা বাড়বে, কিন্তু হ্যাবক যে বড় কাজ মথুরাপুর লোকসভাতে যে মানে আগে হয়নি, নতুন করে হতে হবে, এইরকম কোনো বড় কাজ নেই। একটাই বড় কাজ ছিল, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজের চেষ্টায় নিজে অলরেডি বাজেটে ধরে নিয়েছে। আপনারা জানেন যে আমাদের ওইদিকে অনেকগুলো দ্বীপ আছে, যে দ্বীপগুলোতে ধরে ধরে এক একটা করে আপনার গ্রাম পঞ্চায়েত আছে, সেই দ্বীপগুলোতে যাওয়ার রাস্তা ছিল না, এখন প্রচুর জেটি হয়ে গেছে, প্রচুর জেটির সামনে আলোকিত হয়ে গেছে, যেগুলো অন্ধকারের মানুষ হাঁটতো। আজকে সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে আমাদের মন্ত্রীমশাই আছেন বঙ্কিমবাবু, ওই দিকটা প্রচুর কাজ করে, যেখানে ডবল সলিং রাস্তা ছিল, ডবল সলিং আর রাস্তা নেই, প্রত্যেকটা রাস্তা আজকে ঢালাই হয়ে গেছে, পিচ হয়ে গেছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীর মাধ্যমে এত কাজ করেছে প্রত্যেকটা ব্লকে, যেখানে কাজ করার মতো আর আমাদের সুযোগ থাকছে না। এখন ফান্ডের কোনো অভাব নেই, সরকার যথেষ্ট উদ্যোগী, পানীয় জল থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, কালভার্ট থেকে শুরু করে, কোনো জিনিসটাই মথুরাপুর লোকসভার কোনো বিধানসভাতে কোনো কিছুর অভাব আমাদের সরকার আছে। মথুরাপুর লোকসভার মধ্যে বেশ কয়েকটা অঞ্চল আছে যেগুলো দ্বীপ, নদী অধ্যুষিত অঞ্চল, দ্বীপ, সেইগুলোকে তো আরো নিশ্চয়ই ডেভেলপ করার নিশ্চয় হচ্ছে, কারণ আমাদের যে দ্বীপ এরিয়া আছে, যেটা সাগর বিধানসভার মধ্যে অনেকগুলো দ্বীপ আছে, আমাদের আছে, ঘোড়ামারা আছে, আমাদের পাথর প্রতিমা ব্লকের মধ্যে অনেকগুলো দ্বীপ আছে। অলরেডি রাজ্য সরকার অনেক জায়গাতে যেখানে নদী বাঁধ বারবার ভেঙে যাচ্ছে, বিভিন্ন ঝড় এলেই তখন নদী বাঁধের ক্ষতি যাচ্ছে, সেই কারণে বহু বড় বড় নদী বাঁধের প্রজেক্ট নিয়েছে, যেখানে কংক্রিট নদী বাঁধগুলো হচ্ছে কিলোমিটার উপরে কিলোমিটার। অনেক জায়গায় আপনি জানেন ফ্লাড সেন্টার করে দিয়েছে, প্রত্যেকটা দ্বীপেই একটা করে নদীর ধারে একটা দুটো করে ফ্লাড সেন্টার করে দিয়েছে, যাতে অন্তত ঝড় বৃষ্টিতে মানুষ বাঁচতে পারে। আর প্রত্যেকটা দ্বীপেই দেখবেন খোঁজ নিয়ে যে কংক্রিট যে নদী বাঁধ, এই নদী বাঁধ অলরেডি মানে কাজও শুরু হয়ে গেছে, কোনো কোনো জায়গায় 1 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 2 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 5 কিলোমিটার পর্যন্ত নদী বাঁধ তৈরিও হয়ে যায়, কাজ কন্টিনিউ চলছে। তার বাইরে আর কিছু এই কাজগুলোর বাইরে সার্বিকভাবে আর কিছু ভাবনা চিন্তা মানুষের চাহিদার উপরে আমাদের ভাবনা চিন্তা, চলার পথে আমরা দেখবো যে মানুষের চাহিদা আরো কি আছে, যে ব্লকে যা চাহিদা থাকবে, সব ব্লকে সমান চাহিদা নেই। মগরাট পশ্চিমে এক চাহিদা আছে, পাথর প্রতিমাতে আরেক চাহিদা আছে, গঙ্গাসাগরে আরেক চাহিদা আছে, প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা চাহিদা। তার কারণ এক একটা ব্লকের ভৌগোলিক চিত্রটা হচ্ছে আলাদা, সেখানে যেমন চাহিদা হবে আমাদের এমপি দিল্লিতে দরবার করবে। আপনারা জানেন যে কেন্দ্র সরকার আমাদের একেবারে সহযোগিতা করছে না। 100 দিনের টাকা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা মাথায় করে মাটি বয়ে যারা আজকে নদীর বাঁধ তৈরি করেছিল, তারা টাকা পায়নি। বাংলার মুখ্যমন্ত্রী অনেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, কোনো সুরাহ হয়নি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেতা, দিল্লিতে দরবার করা হয়েছে, দিল্লিতে ধর্ণা দেওয়া হয়েছে, ওখান থেকে এসে রাজ্যপালের গেটে আমরা বসেছি, রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে, রাজ্যপাল নিজে দায়িত্ব নিয়েছিল, তারপরেও কেন্দ্র সরকার টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যদি একান্ত কেন্দ্র সরকার না টাকা দেয়, রাজ্য সরকার তাতে টাকা মেটাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে সেই কথা মতো অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যারা 100 দিনের কাজ করেছিল, যাদের বকেয়া টাকা, সেই বকেয়া টাকা অলরেডি আমাদের সরকার দেওয়া শুরু করে দিয়েছে।
একদিকে বিজেপি হাতিয়ার করছে ইডি সিবিআই, অন্যদিকে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করছে যে কেন্দ্র সরকার 100 টাকা দিচ্ছে না। আপনার কি মনে হয় যে কোনটাতে সাধারণ মানুষ বেশি প্রভাবিত হবে? না, যারা বঞ্চিত হচ্ছে, কেন্দ্র সরকার যারা আমাদের এখান থেকে কোষাগারে টাকা তুলে নিয়ে যাচ্ছে, আমাদের প্রাপ্য আমাদের দিচ্ছে না, যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের পাশে কেন্দ্র সরকার দাঁড়াচ্ছে না। তাদের পাশে দাঁড়াচ্ছে বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের হয়ে কথা বলছে, সাধারণ মানুষের জন্য লড়াই করছে। সাধারণ মানুষের লড়াই করতে গিয়ে আপনারা দেখেছেন তাকে চ্যাংগুলা করে তুলে নিয়ে গিয়ে দিল্লির পুলিশ তার কি অবস্থা করেছে। তারপরেও কিন্তু সে থেমে নেই, চোখে চোখ রেখে কথা বলছে এবং বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়েছে প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়ী হচ্ছে এবং 100 দিনের কাজের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা তাদের প্রাপ্য রাজ্য সরকার নিজে দিয়েছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বাজেট আপনারা দেখেছেন, লক্ষ্মীর ভান্ডার যেখানে 500 টাকা ছিল 1000 টাকা হয়েছে, যারা এসসি মহিলা ছিল তাদের 1200 টাকা হয়েছে। সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, সাধারণ যারা ভোটার প্রত্যেকের পাশে বাংলার নেত্রী আছে, বাংলার মুখ্যমন্ত্রী আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। কেন্দ্র সরকার বাংলাকে পছন্দ করে না, কেন্দ্র সরকার বাংলাকে সবসময় বঞ্চিত করে, কেন্দ্র সরকার বাংলাকে ভালোবাসে না। বাপিক বাবু এই মুহূর্তে কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, এরকম একটা গুঞ্জন অলরেডি হাওয়ায় ভাসছে যে বাপিক বাবু জিতে চলে গেলে ওইখানে আপনি অধ্যক্ষ আছেন, আপনি হয়তো অধ্যক্ষ থেকে কর্মাধ্যক্ষ হবেন। এরকম আপনার কাছে কোনো খবর না আছে? না না, এরকম আমরা কোনোদিনই আশা করি না। আমি অধ্যক্ষ আছি, দল আমাকে সম্মান দিয়েছে, খুব ভালো জায়গাতেই আমি আছি। এটা সম্পূর্ণ দলের ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সকলের মাথার উপরে, ওখান থেকে ঠিক করবেন। আরো নতুন লোককে সুযোগ দিতে হবে। অনেক জেলা পরিষদের মেম্বার এখনো পর্যন্ত বাইরে আছেন, দীর্ঘদিন ধরে 2বারে 3বারে জেতা প্রার্থীও তারা। আমি আশা করব যে সকলেই যাতে সুযোগ পাই। এটা সম্পূর্ণ দলের ব্যাপার, এটা আমার নিজস্ব কোনো ব্যাপার নেই। এই মুহূর্তে তার মানে আপনি বলছেন 42টার মধ্যে 6-7টা বাদে তৃণমূল সবকটাই জিতবে? এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি আজ আপনাকে বলে যাচ্ছি, ভোটের রেজাল্ট যখন 4 তারিখে হবে আপনি মিলিয়ে দেখবেন। নিশ্চয়ই আপনার স্টুডিওতে আমি আবার আসবো, আপনার সঙ্গে আবার মুখোমুখি বসবো। অনেক ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন মুজিবর বাবু, যে আবার এসে এই যে কথাটা বলে গেলেন সেটাকে উনি বাস্তবায়িত হলো কিনা সেটা দেখিয়ে দিয়ে যাবেন। আমরা নিজেরাও দেখার চেষ্টা করব যে আগামী সময়, কারণ আমরা বলেছি যে এবারে ভোটটা কিন্তু একটা অদ্ভুত একটা বিষয়, যে 2.5 মাস ধরে চলছে। এই দামামা বেজে গেছে, এপ্রিলে শুরু হবে, জুন মাসের 1 তারিখ অব্দি ভোট চলবে। মাঝখানে অনেক ঘটনা হবে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে। কি কি হয় আমরা দেখাতে থাকবো আপনারা দেখবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু 4 তারিখে আমরা দেখব যে তৃণমূল কংগ্রেসের যে এই ভাবনা চিন্তা এবং তারা যে প্রত্যয় দেখাচ্ছেন যে তাদের যে প্রকল্পগুলো, মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা তারা সারা বছর ধরে দৃঢ়ভাবে করেন, তার উপর ভরসা করে ইভিএমটা জোড়া ফুলে ভরে যায়, নাকি ইডি সিবিআই দিয়ে বিজেপি তাদের দিকে ইভিএমটাকে নিয়ে যেতে পারে। নিশ্চয়ই এই চর্চা চলবে, এই তর্ক চলবে, সাধারণ মানুষ ভোট দেবেন। আমি একদম শেষে আর একটা কথা বলবো আপনাকে, সেটা হলো যে আপনি অন্তত এই অনুরোধটা এই চ্যানেলে বসে করে যান যে যাই রেজাল্ট আসুক না কেন, ভোটের দিনে বা তার আগে বা তারপরে যেন রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়। আমি সবসময় বলি যে ভোট কিন্তু কোনো যুদ্ধ নয়, ভোট কিন্তু একটা উৎসব। ভোটের উৎসবে সবাই আনন্দ করে এসে ভোটটা দিক, 5 বছর ধরে যা পেয়েছে তার উপর ভরসা করে ভোটটা যেন দিতে পারে। এরকম না হয় যে ভোটের জন্যে তার সংঘর্ষ হলো, রক্তক্ষয় হলো, কারো বাড়িতে কারো খোল খালি হলো, কারো মাথা সিঁদুর মুছলো, কেউ অনাথ হলো। এটা যেন কখনো না হয়। আমি আশা করবো যে আপনিও আমার সঙ্গে একমত। এটা আমরা সরকারের যে উন্নয়ন মানুষ পেয়েছে, বাংলার মানুষ উৎসবের সাথে ভোট দিতে যাবে। আমরা আশা করব বাংলার মানুষের কাছে এবং আমাদের দলের কাছে কেউ আমরা প্ররোচনায় পা দেবো না। বিজেপি সিপিএম যতই প্ররোচনা করুক না কেন, কোনো প্ররোচনায় সাধারণ মানুষের পা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সকলের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আদর্শকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে এই উন্নয়নের স্বার্থে বেশি বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে
জয়যুক্ত করুন। যেখানে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে যে প্রার্থী হয়েছে তাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন। মজিবুর বাবুকে আরো একবার ধন্যবাদ, এবং আপনাদেরকে বলবো যে আপনারা সংকেত মিডিয়ার পর্দায় চোখ রাখুন, দেখতে থাকুন দুয়ারে দিল্লি, দিল্লি চলো 2024। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.